সবাই এই যে গুগল ক্লাসরুমটাতে জয়েন করেন আর কি। গুগল ক্লাসরুমটা ক্রিয়েট করছি আর কি। আশা করি সবাই, এটা ইজি আর কি গুগল ক্লাসরুমে জয়েন করা। অনেকে হয়তো এর আগে জয়েন করছেন বিভিন্ন কোর্সে। সো এই গুগল ক্লাসরুম কোডটা ব্যবহার করে সবাই একটু জয়েন করেন। ওকে, দেখা যাচ্ছে কি? জি স্যার, জয়েন করতে। ওকে, সো আজকের ক্লাসের পরে আমি সব লেকচার ম্যাটেরিয়াল গুলো এক এক করে এখানে আপলোড করে দেব। এই গুগল ক্লাসরুমটা ক্রিয়েট করা হয়েছে আপনাদের ব্যাচের জন্য। সো প্লিজ জয়েন হিয়ার। এবং রনি, এই কোডটা একটু সবাইকে জানিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে, সো আজকের ক্লাস শুরু করি আমরা। জিনিসটা কি? তামিন আক্তার, শোনা যাচ্ছে না কথা। আচ্ছা, ঠিক আছে। আমাদের গ্রুপে দেওয়া আছে। তো চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে গুগল ক্লাসরুম কোডটা। সো আমরা গত সপ্তাহে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন জিনিসটা কি এবং ব্যান্ডউইথ ইউটিলাইজেশন কেন করা দরকার সেই জিনিসটা যেমন বুঝেছি। আবার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে স্প্রেডিং। এই দুটো টেকনিক ইউজ করে করা যায়, এটাও ধারণা নিয়েছিলাম। এরপর আমরা মাল্টিপ্লেক্সিং জিনিসটা কি সেটা শুরু করেছি। মাল্টিপ্লেক্সিং জিনিসটা হচ্ছে একটা চ্যানেল একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কটাকে আমরা n সংখ্যক চ্যানেলে ভাগ করব, 1 2 এরকম n সংখ্যক চ্যানেলে ভাগ করব, সো দ্যাট আমরা n সংখ্যক ইউজারের ডেটা একটা লিঙ্ক দিয়ে পাঠাতে পারি এবং n সংখ্যক রিসিভারের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। সো ওয়ান লিঙ্ক n চ্যানেলস, এইটাকে আমরা, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। সো মাল্টিপ্লেক্সিং তিন ধরনের: ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই দুটো হচ্ছে অ্যানালগ সিগন্যাল মাল্টিপ্লেক্সিং করে। আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে মাল্টিপ্লেক্সিং করে। সো এটাকে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং করে, এই দুটো অ্যানালগ মাল্টিপ্লেক্সিং। আমরা মাল্টিপ্লেক্সিং করার জন্য মাল্টিপ্লেক্সার লাগে। আর মাল্টিপ্লেক্সিং কি, n সংখ্যক সিগন্যালকে আমরা একসাথে করি, সেটাকে বলে, সেটাকে যখন করা হয় একটা ডিভাইস লাগে বা একটা কম্পোনেন্ট লাগে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। আর ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে সিগন্যালগুলোকে আবার আলাদা করার জন্য ডিমাল্টিপ্লেক্সার লাগে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখেছিলাম, FDM বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। It is an analog multiplexing technique that combines analog signals. যেমন এখানে একটা উদাহরণ দেখিয়েছিলাম, আমরা যখন ফোনে কথা বলি তখন আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কথা বললেও ইউজুয়ালি আমাদের 0 থেকে 4 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি লাগে রিকোয়ারমেন্ট। এখন এটা যখন আমরা টেলিফোন লাইনের মাধ্যমে পাঠাচ্ছি তখন মডুলেশন করতেছি একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে, 20 থেকে 24 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে।
এটার আবার সেন্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে 22, এই আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 26, আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। সো এই সেন্টার ফ্রিকোয়েন্সি দিয়ে যখন এই ধরনের সিগন্যাল গুলোকে আমরা মডুলেশন করলাম, মডুলেশন করার পরে এগুলোকে যখন একসাথে করছি, এই কাজটা কি করতেছে মাল্টিপ্লেক্সার। তার মানে মডুলেশনের কাজও করতেছে, সিগন্যাল একসাথে করতেছে, এটা একটা ডিভাইসে হচ্ছে। করে আমরা যখন লিঙ্কে পাঠাচ্ছি তখন লিঙ্কের সিগন্যালটা অনেকটা এরকম দেখতে। এটা মডুলেশন, প্রত্যেকটা সিগন্যাল একটু খেয়াল করে দেখেন। এটা একটা লো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা আরেকটু হাই, এটা আরেকটু হাই, কারণ এটা ছিল 22 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা 26 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা 30 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তা স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি বাড়তেছে এবং আমরা কি করলাম, মডুলেশন করলাম। এগুলো হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এগুলোকে আবার মার্জ করে আমরা মাল্টিপ্লেক্সিং করে একটা সিগন্যালে কনভার্ট করলাম। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। অপর প্রান্তে ডিমাল্টিপ্লেক্সিং কি হচ্ছে, ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ হচ্ছে সিগন্যালটা যখন রিসিভ করে তখন এখানে কিছু ব্যান্ড পাস ফিল্টার থাকে, কিছু ব্যান্ড পাস ফিল্টার থাকে। এই ফিল্টার শুধুমাত্র 20 থেকে 24 কিলোহার্টজের সিগন্যালকেই রিসিভ করতে পারে। এই ফিল্টারটা শুধুমাত্র 24 থেকে 28 কিলোহার্টজের সিগন্যালকে রিসিভ করতে পারে। আর এই ফিল্টারটা, ব্যান্ড পাস ফিল্টারটা শুধুমাত্র 28 থেকে 32 কিলোহার্টজের সিগন্যালকে রিসিভ করতে পারে। তাহলে এখান থেকে যাই সিগন্যাল আসুক না কেন, এই সিগন্যালগুলোকে ফিল্টার আউট করে আমরা মডুলেটেড সিগন্যাল গুলো পাইলাম। তারপর সেটাকে ডিমডুলেশন করে আমরা অরিজিনাল সিগন্যাল গুলো পেলাম। এই কনসেপ্টটাকে বলা হয় কি মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। একই ছবির সিগন্যাল দিয়ে আমরা এটা প্রকাশ করেছি। এখানে দেখেন সবগুলো সিগন্যাল একসাথে হয়ে ফিল্টারাইজ করে আমরা আবার মডুলেটেড সিগন্যাল পেলাম, সেগুলোকে আবার আমরা ডিমডুলেটেড করে রিসিভারের কাছে পৌঁছে দিলাম। এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমি এটা আপনাদেরকে স্লাইড দেওয়া হয়নি না এটা? না স্যার। জি না স্যার। আচ্ছা, আজকের পরে স্লাইডটা পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে এখানে একটা এক্সারসাইজ আছে, একটু পড়ে দেখেন। Assume that a voice channel occupies bandwidth 4 kilohertz, মানে একটা ভয়েস চ্যানেল কতটুকু ব্যান্ডউইথ চায়? 4 4 কিলোহার্টজ। 4 কিলোহার্টজ। We need to combine 3 voice channel into a link with a bandwidth of 12 kilohertz. তিনটা ভয়েস চ্যানেলের জন্য কয়টা লাগবে তাহলে? স্যার 3টা লাগবে, 3 4 12 12। কিলোহার্টজ। তাহলে এই টোটাল লিঙ্কটার ব্যান্ডউইথ কত? স্যার 12 স্যার। হ্যাঁ, আর এটা কত থেকে কতর মধ্যে? 20 থেকে 20 থেকে 32 কিলোহার্টজ। show the configuration using frequency roaming assume there are no guard bands, কোনো গার্ড ব্যান্ড নাই। হ্যাঁ, তাহলে যে কাজটা আমরা ওখানে স্যার গার্ড করলাম, ব্যান্ডটা কি স্যার? একটু পরে বলতেছি। আমরা যে কাজটা করলাম এই কাজটাই তো এটা নাকি? এই যে কাজটা করলাম, সবারই ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট 4 কিলোহার্টজ করে। তারপরে 20 থেকে 32 এর মধ্যে আমরা এইভাবে সিগন্যাল পাঠাতে পারি নাকি? জি স্যার পারি স্যার। হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আবার সিগন্যালকে আউট করতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। এখানে এটা বলছে যে আমরা প্রথম চ্যানেলটা 20 থেকে 24, দ্বিতীয় চ্যানেলটা 24 থেকে 28, তৃতীয় চ্যানেলটা 28 থেকে 32, এবং এগুলোকে আমরা কম্বাইন করে আমরা এইভাবে ডেটা পাঠাতে পারি। এখন আসি, প্রশ্ন হচ্ছে গার্ড ব্যান্ডটা কি? গার্ড ব্যান্ডটা হচ্ছে, মনে করেন আমি বললাম এখানে আপনাকে 5টা চ্যানেল করতে বললাম,
20 কিলোহার্টজ থেকে শুরু করবেন। এর আগে কত করলাম? 20 কিলোহার্টজ থেকে শুরু। হ্যাঁ 32 কিলোহার্টজ করছি নাকি? 32 জি স্যার 32 20 থেকে 24, 24 থেকে 28 28 থেকে 32 আচ্ছা। তা আমি তো এখানে পুরোটাই কথা বলতেছি নাকি? হ্যাঁ, জি স্যার আবার আরেকজন এটা পুরোটাই কথা বলতেছে। এখানে কিছু হয়, কিছু সিগন্যাল ওভারল্যাপিং হচ্ছে, দেখেন একটু হলো ওভারল্যাপ, কারণ এটা তো আকাশ বাতাস, সো ফ্রিকোয়েন্সি কিন্তু একটা আরেকটার সাথে মিক্স আপ হচ্ছে একটু কিছু কিছু জায়গায়, খেয়াল করছেন? জি স্যার হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় মিক্স আপ হচ্ছে, তো তখন হয় কি একজনের কথা আরেকজনকে শুনে তখন নয়েজ হয়, ক্রস টক হয়। আপনার ক্রস টক শুনছেন মনে হয়, ক্রস টক। জি স্যার ফোনে এটা খুব কমন, যে যখন ক্রস টক হয় তখন একজনের এই ফ্রিকোয়েন্সির কথা এখানে চলে যায়, আবার এই ফ্রিকোয়েন্সির কথা এখানে চলে আসে, তখন একজন আরেকজনের কথা একজন একজনকে ডিস্টার্ব দেয়, প্লাস হচ্ছে ক্রস টক আবার ডেটা প্রাইভেসি নষ্ট করে। এইটা থেকে বাঁচার জন্য আমরা কি পলিসি নিছি? গার্ড ব্যান্ড পলিসি নেওয়া হয়েছে। গার্ড ব্যান্ড জিনিসটা কি তাহলে? আমরা 1 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড দিব। তাহলে 20 থেকে 24 দিলাম, তাহলে 24 থেকে 28 25 কিলোহার্টজ একটা গার্ড ব্যান্ড আছে। 25 আচ্ছা, আবার 25 থেকে 26 29 দিলাম, 29 থেকে আবার 30 একটা গার্ড ব্যান্ড, 30 থেকে 34 দিলাম। তাহলে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। গার্ড ব্যান্ডটা অনেকটা আইলের মতো, আমাদের জমিতে আইল দিই না? জি স্যার হ্যাঁ, গার্ড ব্যান্ডটা অনেকটা আইলের মতো। এই গার্ড ব্যান্ডটা কেউ ব্যবহার করবে না। তাহলে এটা অনেকটা কারো জমির, এই জমির ফসল ওই জমিতে যাবে না, ওই জমির ফসল এই জমিতে আসবে না, এই জমির পানি ওই জমিতে যাবে না, ওই জমির পানি এই জমিতে আসবে না। এইটাই হচ্ছে গার্ড ব্যান্ড দেওয়ার সুবিধা। তখন হবে কি, আমি যতই জোরে সিগন্যাল পাঠাই না কেন, আমি ম্যাক্সিমাম গার্ড ব্যান্ড পর্যন্ত যাব, ঠিক না? আমার গার্ড ব্যান্ড ক্রস করার স্কোপ নাই। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে কি গার্ড ব্যান্ড জিনিসটা কি? জি স্যার আচ্ছা, তো এখন রকিবুল ইসলাম বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই গার্ড ব্যান্ড দেওয়ার জন্য দিলে আমাদের ফ্যাসিলিটিটা দেখলাম, এখানে অসুবিধাটাও আছে, ব্যান্ডউইথ কমে গেল না স্যার আমাদের? ব্যান্ডউইথ কমে গেল, কিন্তু এত ব্যান্ডউইথ আমাদের আছে যে এতটুকু গার্ড ব্যান্ড ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যে ওই জমিতে আইল দিলে জমি কমে যায় না? জি স্যার। আইলে সুবিধা বেশি না অসুবিধা বেশি? সুবিধা বেশি। সুবিধা ওই সমান্তরাল হয় আর কি, শুধু এটা মানে পানিটা ডিস্ট্রিবিউশনটা সুন্দর হয়। হ্যাঁ, না সুবিধা বেশি কিনা? জি স্যার, সুবিধা বেশি। আইল না থাকলে আমি জমি শুধু- চাষ করলাম, আমার পাশের জমি আলা এসে বললো এটা আমার জমি, আমি চাষ করছি, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। কি হবে? মারামারি লাগবে। জি স্যার। শুধু স্যার পানির জন্য না, সব দিক পানি না। বিবেচনা করে লাগে স্যার। অনেক কিছুর জন্য, জমির সাইজের জন্য, জমির হ্যাঁ, মালিকানা ঠিক রাখার জন্য স্যার। ঠিক একই রকম যদি আমাদের গার্ড ব্যান্ডটা না থাকে তখন আমাদের মধ্যে কেওয়াস লেগে যাবে, ঠিক আছে? এই কারণে গার্ড ব্যান্ডটা ইউজ করা হয়। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আপনাকে 5টা চ্যানেল দেওয়া হলো, প্রতিটা চ্যানেলের ব্যান্ডউইথ কত কিলোহার্টজ? 100 কিলোহার্টজ 100 স্যার। হ্যাঁ, আর টু বি মাল্টিপ্লেক্স টুগেদার, what is the minimum bandwidth of the link if there is a need for a guard band of 10 kilohertz between the channels to prevent interference? বলা হয়েছে 100 কিলোহার্টজের 5টা চ্যানেল ডিফাইন করেন, প্রতিটার মাঝখানে 10 কিলোহার্টজের গার্ড ব্যান্ড থাকবে, তাহলে টোটাল ব্যান্ডউইথ কত হবে ওই লিংকটার? 550। 540। 540 আচ্ছা, 550 যে বলছেন এটা ঠিক না, 540 হবে। জি স্যার। Because আপনার 5টা চ্যানেলের জন্য 100 কিলোহার্টজ করে 500, আর 4টা ব্যান্ড লাগবে। গার্ড ব্যান্ড 4টা। দেখেন, একটা, ও আচ্ছা দুটা, আচ্ছা। 3টা, 4টা। ছোটবেলায় আমরা সুপারির গাছের অঙ্ক করছি না?
জি স্যার। জি স্যার। সুপারি গাছ যদি 100টা হয় তাহলে 99 সুপারি গাছের মাঝখানে যদি 3 মিটার করে মানে গ্যাপ রাখি তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 99টা গ্যাপ লাগবে। 100টা গ্যাপ লাগে নাকি? না স্যার। না, স্যার একটা কম লাগে। একটা কম লাগে। হ্যাঁ, ঠিক একই রকম গার্ড প্যান্টের ক্ষেত্রেও তাই। তাহলে 10 কিলো হার্টজ করে যদি গার্ড প্যান্টে একটা করে কম লাগে তাহলে 40, তাহলে টোটাল 540 কিলো হার্টজ। তাহলে এখানে দেখেন 100 100 100 100 100 আর 10 10 10 10 টোটাল 540 কিলো হার্টজ লাগতেছে এই লিঙ্কটার, যে লিঙ্কটাতে আমরা মাল্টিপ্লেক্সিং করব এই লিঙ্কটার ব্যান্ডউইথ। বোঝা গেছে কি? জি স্যার। Okay. আমরা যে পুরাতন, এখন তো আর কোএক্সিয়াল কেবল ব্যবহার হয় না, এখন ফাইবার অপটিক কেবল চলে আসছে কেবল টিভির জন্য বা ডিশের লাইনের জন্য। বা ডিশের লাইনের যে ব্যবহার করি তার ব্যান্ডউইথ হচ্ছে 500 মেগাহার্টজ। ডিশের লাইন যে আমরা ব্যবহার করি না তার ব্যান্ডউইথ হচ্ছে 500 মেগাহার্টজ। এখন প্রতিটা চ্যানেল, মনে করেন চ্যানেল আই, বিটিভি, বিভিন্ন চ্যানেল আছে না, প্রতিটা চ্যানেলের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত? 6 6 মেগাহার্টজ। মেগাহার্টজ। মানুষের ভয়েসের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত একটু আগে দেখলাম? 4 কি? 4 মেগাহার্টজ। 4 কিলোহার্টজ। আর কিলোহার্টজ। টিভি তো শুধু ভয়েস পাঠায় না, ভিডিও পাঠায়, এই জন্য ওর ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত? 6 মেগাহার্টজ। আচ্ছা, এখন আমি যদি 6 মেগাহার্টজ করে দিতে থাকি তাহলে কতগুলো হবে? 500 ডিভাইড বাই কতগুলো চ্যানেল হয় নাকি? 83 সামথিং 648। স্যার, 83.3। হ্যাঁ, তাহলে নিয়ার অ্যাবাউট কয়টা চ্যানেল হয়? 83টা স্যার। এটা কি বলছে? থিওরিটিক্যালি, কিন্তু আমি যদি গার্ড ব্যান্ড দিয়ে দেই তাহলে কি 83টা পাবো না তার কম পাবো? কম পাবো স্যার। Okay. আরো কম পাবো স্যার। হ্যাঁ, সো এই হচ্ছে কনসেপ্ট। কি বোঝা গেছে? তাহলে এই যে ডিশের লাইন দিয়ে যে আমাদের একটা কালো কেবল দিয়ে আসে, যে সবাই দেখছেন ডিশের লাইন কোএক্সিয়াল কেবল, জি হ্যাঁ, স্যার। একটা কপার ওয়্যার থাকে, এখান থেকে একটা কপার থাকে বের হয়, শক্ত কপার, তার উপরে একটা কি থাকে? প্লাস্টিক স্যার। তার উপরে একটা প্লাস্টিক থাকে, তারপর সিলভার কালারের একটা ইয়ে থাকে তার স্যার। তার উপরে আবার তার উপরে আবার একটা কি থাকে? সিলভার কালারের। একটা সিলভার কালারের জালির মতো থাকে, জি স্যার। থাকে না? তারপরে হ্যাঁ স্যার, জি, স্যার। তারপর হচ্ছে কালো কালো একটা ইয়ে। তার উপরে একটা একটা ব্ল্যাক ইয়ে থাকে। হ্যাঁ, কালো কভার। ভালো কভার থাকে স্যার। আচ্ছা, তো এই যে কপারটা দেখতেছেন, এই কপারটার ব্যান্ডউইথ কত? এই একটা লিংক দিয়ে কতগুলো, এটা ব্যান্ডউইথ কত? 6 মেগাহার্টজ যেতে পারবো স্যার। না, এই 2500 মেগা ব্যান্ডউইথ ক্যাপাসিটি তার। হ্যাঁ, জি স্যার। কতগুলো চ্যানেলের ডেটা আসতে পারে? 83 স্যার। 83টা। বুঝাইতে পারছি কি? জি স্যার। এখন মাল্টিপ্লেক্সিং যে হয়, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে হয় সেটা এইভাবে হয়। মনে করেন এটা আমাদের ডুয়েটে মোট কয়টা ফোন আছে? 3টা। 12টা ফোন আছে। এখানে ডটটা দেখেন, 12টা স্যার। 12টা হলে এই 12টা ফোনের ডেটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে আমরা যখন পাঠাবো তাহলে 4 12 48, এই লিঙ্কটা দিয়ে পাঠালাম, এই লিঙ্কটার ব্যান্ডউইথ কত হলো? 48 কিলোহার্টজ। আবার ডুয়েটের মতো আরেকটা অর্গানাইজেশন এই এলাকায় কোনটা? অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আর একটা আছে মনে করেন সে
EMTF। আর একটা মনে করেন আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঠিক আছে? আচ্ছা, এখন এরা সবারই 12টা করে ফোন আছে, হ্যাঁ? তাহলে এই প্রতিটা লিঙ্ক কত করে হবে? 48 না? আচ্ছা, এই তাহলে এখানে কয়টা গ্রুপ আছে এখানে? 5টা ইন্টু 48 করলে কত কিলো আসবে? এই যে এইটা হচ্ছে সুপার গ্রুপ না? জি স্যার। এই লিঙ্কটার ব্যান্ডউইথ কত? এই লিঙ্কটার ব্যান্ডউইথ কত? আচ্ছা, এখন এগুলো তো সব গাজীপুরের অর্গানাইজেশন নাকি? জি স্যার। এটা তো একটা এরিয়ার কথা বললাম, শিমুলতলি এরিয়া। আবার গাজীপুরে অন্য এরিয়া আছে না? আচ্ছা স্যার। আচ্ছা, ওইসব এরিয়া থেকেও তো লিংক যাবে নাকি? যাবে স্যার। এরকম আরো 10টা সুপার গ্রুপ আসছে, তাদের ডেটা একসাথে হয়ে এটা ঢাকা গাজীপুর হাইওয়েতে এই লাইনটা গেছে, মাস্টার গ্রুপ স্যার। ঠিক আছে? এটা মাস্টার গ্রুপ, যেখানে মোট কয়শো জনের ভয়েস, কয়শোটা ফোনের 600 স্যার। ওইসব হচ্ছে না। ব্যান্ডউইথটা কত? ব্যান্ডউইথ 2.52 মেগাহার্টজ। আচ্ছা, গাজীপুরের এরকম মাস্টার গ্রুপ আরো 6টা, মোট 6টা মাস্টার গ্রুপের মোট জাম্বো গ্রুপ, তাহলে কত হলো? তাহলে স্যার 3600 ভয়েস হ্যাঁ। চ্যানেল স্যার। জি স্যার। এখন 3000 কোয়াক্সের ফাইবার অপটিক কেবল দে স্যার। করে যাবে, তাহলে কোন মাল্টিপ্লেক্সিং? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কনসেপ্ট কি ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আর একটা ম্যাথ আছে এখানে, ম্যাথটা এরকম, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা আমেরিকান মোবাইল ফোন সিস্টেম, তারা 2টা ব্যান্ড ব্যবহার করে। একটা ব্যান্ড হচ্ছে 824 থেকে 849, এটা ডেটা ট্রান্সমিট করার জন্য। কত? 824 থেকে 849 কত মেগাহার্টজ? মেগাহার্টজ। কতটুকু হয় ব্যান্ডউইথ? 25 মেগাহার্টজ। আর ডেটা রিসিভ করার জন্য 869 থেকে 894 মেগাহার্টজ। ব্যান্ডউইথ কত? 25 মেগাহার্টজ। তার মানে ডেটা যাইতে 25 মেগাহার্টজ, 825। আর ডেটা আসতেও আরেকটা চ্যানেল 25 মেগাহার্টজ। এখন বলছে ইচ ইউজার, প্রতিটা ইউজারের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত? 30 মেগাহার্টজ, 30 কিলোহার্টজ। এই ডিরেকশনেও 30 কিলোহার্টজ, এই ডিরেকশনেও 30 কিলোহার্টজ। How many people you can use their cellular phone simultaneously? কতজন ইউজারকে আপনি অ্যালাউ করতে পারবেন? জিনিসটা আমি একটু অন্যভাবে বুঝাই, একটা ছবি দিয়ে বুঝাই। মনে করেন এমস বাদ দেন, বাংলাদেশে টেলিটক ধরি, টেলিটকের একটা বেজ স্টেশন আর কি, হ্যাঁ এটা। তো টেলিটকের এই বেজ স্টেশনের যে রেঞ্জ আছে, সেই রেঞ্জটা মনে করেন এত বড়। এই রেঞ্জটা এইভাবে করা হয়েছে যে এর আন্ডারে যতগুলো ডিভাইস আছে, মোবাইল, অনেকগুলো মোবাইল আছে, হ্যাঁ, প্রতিটার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত? 30 কিলোহার্টজ। কি বলছে এখানে? 30 কিলোহার্টজ। সেন্ড করতে 30 কিলোহার্টজ,
স্যার 25 কিলোহার্টজ। ডাটা সেন্ড করতে 30 কিলোহার্টজ, ডাটা রিসিভ করতেও 25 কিলোহার্টজ, 30 দুইটাই কিলোহার্টজ। 25 স্যার। কিলোহার্টজ। আচ্ছা, এখন টেলিটক বলছে কি, আমার যে ব্যান্ডউইথটা আছে এটার 824 থেকে 849 এই 25 মেগাহার্জে আমি ডেটা ট্রান্সমিট করব। বা তোমরা ডেটা ট্রান্সমিট করো। আর 869 থেকে 894 এটাতে ডাটা রিসিভ করো। এটাতে কত? 25 মেগাহার্টজ। এখন বলেন এই 25 মেগাহার্টজ কতজন ব্যবহার করতে পারবে? এই 25 মেগাহার্টজ কতজন ডাটা ট্রান্সমিট করতে পারবে? কতজন ডাটা রিসিভ করতে পারবে? নাম্বার অফ ইউজার কত? ফর ট্রান্সমিশন, নাম্বার অফ ইউজার ফর রিসিপশন কত হবে? এনিওয়ান? স্যার লাখ ছাড়াই যাইব তো স্যার। হ্যাঁ, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কতটুকু? 30 স্যার। 30 স্যার। ব্যান্ডউইথ কতটুকু ট্রান্সমিট করার জন্য? স্যার 30 কিলোহার্টজ স্যার। পঁচিশ হাজার কিলো হার্টজ। তাহলে কত হলো? স্যার 833.33। 833 পয়েন্ট। তাহলে 833 জন ইউজার একসাথে কি ডাটা পাঠাতে পারবে না? একসাথে ডাটা জি স্যার, পাঠাইতে পারবে, receive একসাথে রিসিভ করবে। করতে পারবে স্যার। আবার 833 জন ইউজার একসাথে ডাটা রিসিভ করতে পারবে না? জি জি স্যার। স্যার। ডাটা ট্রান্সমিট করবে কোন ব্যান্ডে? ডাটা ট্রান্সমিট করবে ব্যান্ড পাস স্যার। 824 থেকে 849। জি স্যার। ডাটা রিসিভ করবে কোন ব্যান্ডে? 64 থেকে 894। আমার কথা কি বোঝা যাচ্ছে না? স্যার ব্যান্ড পাস। এটা ব্যান্ড বললাম না, এই ব্যান্ডের সেন্টার ফ্রিকোয়েন্সি দিয়ে যাবে। বাট এখন আমি যদি এখানে চ্যানেল করি 824,000 কত হলো কিলো হার্টজ নাকি? 824 মেগাহার্টজ মানে হচ্ছে 8,24,000 কিলো হার্টজ। কিলোহার্টজ, জি স্যার। প্রথম চ্যানেলটা কতটুকু হবে বলেন তো? দ্বিতীয়টা কত হবে? 60। তৃতীয়টা 90 স্যার। 90। এটা আমি কিভাবে ডিফাইন করলাম? স্যার যোগ 30 করে দিয়েছেন, ব্যবধান স্যার। যোগ করে দিয়েছেন স্যার। প্রতিটা ইউজারের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কত? 30 কিলোহার্টজ। 30 স্যার। বোঝা যায় নাই? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আমার আগের ক্লাসগুলো যদি বুঝে থাকেন তাহলে এটা তো বোঝা অনেক সহজ। এই জিনিসটাই আমরা এখানে বলেছি। আবারও দেখেন এই প্রবলেমটা একটু পড়েন। The advanced mobile phone system AMPS uses two bands. The first band এটা for sending, মানে যতগুলো মোবাইল ফোন আছে তারা ডাটা সেন্ড করে কোন চ্যানেলে? 824 থেকে 849। এখন এটার মধ্যে কোন চ্যানেল সেটা তো জানি না, সেটাকে আবার ফার্দার ভাগ করছি আমরা। আর রিসিভ করে এই ব্যান্ডে। এখন প্রতিটা ইউজারের যদি ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট 30 কিলোহার্টজ হয়,
ইন ইচ ডিরেকশন, সেটা ডাটা সেন্ড করতে হোক আর রিসিভ করতে হোক, তাহলে কতগুলো হবে? 833 বলছেন না? 833.33 স্যার। বোঝা গেছে কি? জি স্যার। দিস ইজ দ্য আনসার। বাট স্যার এরকম এই তো ভাগ জায়গা করা স্যার এই জায়গা 790টা কি স্যার তাহলে? সেটা পরে আসতেছি। আপনি এই পর্যন্ত বোঝা গেছে কিনা? জি স্যার, এই তোমাকে বলছি স্যার। জি স্যার। বাট এটা থিওরিটিক্যালি, আবার বলছি এটা থিওরিটিক্যালি। মোবাইল কোম্পানিগুলো কি করে, তারা ধরে নেয় 832টা চ্যানেল আছে, এই ফ্র্যাকশনটা বাদ দেয়, 1.33 বাদ দেয়, 832টা থাকে, ওর মধ্যে তারা 42টা চ্যানেলকে ব্যবহার করে কন্ট্রোল চ্যানেল হিসেবে। 42টা মানে হচ্ছে আপনারা অনেক তথ্য পান না অনেক সময় মোবাইল অপারেটরের কাছ থেকে? জি স্যার। জি স্যার। কি তথ্য পান আপনার মোবাইল অপারেটরে? কি লেখা থাকে? টেলিটক লেখা থাকে না? টেলিটক বা বিভিন্ন স্কিমের বাঙালি বিভিন্ন ইনফরমেশন। এইটা তো একটা মেসেজ নাকি? জি স্যার। হ্যাঁ, এই তথ্যটা কোন চ্যানেল দিয়ে আসে? ব্যান্ড পাস 42টা। 42টা চ্যানেল দিয়ে আসে। ও এটা রিজার্ভ করে রাখছে, বাকি 790টা চ্যানেল কি করছে? ইউজারদেরকে দিয়ে দিছে যে তুমি এই চ্যানেলগুলোতে কথা বলতে পারো। এইভাবে এই 790টা চ্যানেলকে আমরা 790 জন ইউজারের মধ্যে ভাগ করে দিলে প্রতি চ্যানেলের ব্যান্ডউইথ কতটুকু হবে? 790টা চ্যানেলে ভাগ করলাম, প্রতিটা ইউজারের চ্যানেল ব্যান্ডউইথ কতটুকু হবে? স্যার কতরে ভাগ করবো স্যার? প্রতিটা চ্যানেল ব্যান্ডউইথ 30 কিলোহার্টজ। আপনি 833 কোথা থেকে পাইলেন ভাই? স্যার মেগাহার্টজ দিয়ে স্যার। তাহলে 26.3 স্যার পাবো। তাহলে আমি কি জিজ্ঞেস করতেছি? আমি কি বাংলা বলতেছি না ইংলিশ জিজ্ঞেস করতেছি? 890টা চ্যানেলের প্রতিটার ব্যান্ডউইথ কতটুকু? স্যার 26.33। কেন? আমি তো 833টাই ধরলাম, তার মধ্যে এটা প্র্যাকটিক্যাল করলাম, তাহলে 30 হবে স্যার। আমাদের 42টা চ্যানেল বাদ দিলাম, তাহলে বাকি থাকে 790। এই 790 এই 42টারও তো কিলোহার্টজ হচ্ছে 30 কিলোহার্টজ ব্যান্ডউইথ জি প্রতিটা। স্যার। তাহলে এটাকে কেন 30 কিলোহার্টজ হবে না? স্যার 31.6 আসে। আপনি কেন ফ্র্যাকশন ধরতেছেন? স্যার 31 স্যার 31। 31 কেন আসবে? প্রতিটা ইউজারের তো 30 কিলোহার্টজ, আমরা তো 30 দিয়েই ভাগ দিচ্ছি। 25 মেগাহার্টজকে আমরা 30 দিয়ে ভাগ দিচ্ছি। কত পাইছি? 833। 833-এর মধ্যে বললাম এটা হচ্ছে থিওরিটিক্যালি, এর মধ্যে বললাম ধরে নেই 832 এখন কারেক্ট। 832-এর মধ্যে এই 832টা প্রত্যেকটা তাহলে ব্যান্ডউইথ কতটুকু? 30 কিলোহার্টজ করে। 30 স্যার 30। হ্যাঁ, তাহলে 832টা থেকে আমি কয়টা বাদ দিতে বলছি? 42 স্যার। 42টা কি কাজে ব্যবহার করব? স্যার এটা কন্ট্রোলের কাজে ব্যবহার করবো স্যার। তাহলে এটার ব্যান্ডউইথ কি আপনাকে কমায় নিতে বলছি? এই ব্যান্ডউইথটা তো ইউজ হচ্ছে, আমি তো বলি নাই। আর বাকি ইউজাররা কয়টা ব্যবহার করবে? বাকি ইউজার করবে 790 স্যার। এই 790টার প্রতিটা ব্যান্ডউইথ কত তাহলে? 30 করে স্যার। তাহলে এই জিনিসটাই তো জিজ্ঞেস করতেছি। বি কনসেন্ট্রেট। আমি কিন্তু এর পরের দিন থেকে কিন্তু মার্কিং করা শুরু করব। কনসেন্ট্রেট করা শুরু করেন। আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি ডাজন্ট মিন এই চ্যানেল নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথা বলতেছি। আমি কিন্তু এরপর ধরে ধরে পড়া জিজ্ঞেস করব। এইটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট। এই একদম 0 দিয়ে দিব কিন্তু, বলে দিলাম। কারণ এই স্টুডেন্ট না দেখে পড়াচ্ছি, আমরা তো ভূতের সাথে ক্লাস নিচ্ছি না। সামনাসামনি ক্লাস নিলে বুঝতে পারতাম, কিন্তু এখন যদি ইফ ইউ গাইস ডোন্ট কনসেন্ট্রেট, তাহলে কিন্তু একদম ধরে ধরে পড়া জিজ্ঞেস করবো, ধরে ধরে একদম মার্কিং করে বসে রাখবো। ওকে, সো এটা একটা ম্যাথ ছিল। এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি করা হয় আবারও বলতেছি, একটা চ্যানেলের মধ্য দিয়ে n সংখ্যক ইউজারের ডেটা আমরা পাঠাই। একটা লিংকের মধ্যে দিয়ে n সংখ্যক চ্যানেল দ্বারা n সংখ্যক ইউজারের ডেটা পাঠাই, এটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। চ্যানেলগুলোর মধ্যে গার্ড ব্যান্ড থাকতে পারে,
এরপর চলে গেলাম হচ্ছে আমরা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং কনসেপ্ট। ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং কেও আমরা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক বলি। This is WDM. It is also conceptually same as frequency division multiplexing, except few. একটা কনসেপ্ট হচ্ছে এটা আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে কোন তারের জন্য ব্যবহার করছি, আমরা কপার ওয়্যারের জন্য ব্যবহার করছি। আমরা কপার ওয়্যারের জন্য ব্যবহার করছি। কপার ওয়্যার কোথায় কোথায় আছে? আমাদের টেলিফোন লাইনে আছে, ডিশ লাইনে আছে স্যার, আমাদের কেবল টিভিতে আছে, ঠিক আছে। সো বেসিক্যালি এই দুটো জায়গায় কপার ওয়্যার ডেটা এন্ড টেলিকমিউনিকেশনে ব্যবহার হয়। এখন আরেক ধরনের ওয়্যার আছে, সেটাকে আমরা বলি ফাইবার অপটিক কেবল। ফাইবারের মাল্টিপ্লেক্সিংটা ফাইবার অপটিক কেবল, ফাইবারের মাল্টিপ্লেক্সিংটা এফডিএম করে করা যায় না, কারণ ফাইবারের ভিতরে সিগন্যাল অ্যানালগ সিগন্যালই থাকে, বাট এটা লাইট সিগন্যাল হিসেবে প্রপাগেট হয়। এই দুটোতে ইএমআই সিগন্যাল, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সিগন্যাল হিসেবে যায়, বাট এখানে সিগন্যালটা কি যায়? লাইট সিগন্যাল। লাইট সিগন্যাল। লাইট সিগন্যাল হিসেবে। এখন লাইট সিগন্যাল যেহেতু, এখানে আমরা ঠিক ওইভাবে আমরা চ্যানেল দিয়ে ভাগ করতে পারি না, বিকজ খুব হাই স্পিড। আপনারা জানেন যে লাইট সিগন্যাল সবচেয়ে স্পিড সিগন্যাল, এটার স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার, মিটার পার সেকেন্ড। Right? স্যার ঠিক আছে নাকি? স্যার মিটার পার ঠিক সেকেন্ড। আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাই লিখছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, জি স্যার। এত দ্রুত সিগন্যাল যায়, এই সিগন্যালগুলোকে ডিস্টিংগুইশ করা খুব টাফ, ইন এ সেন্স যে এই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি ডিস্টিংগুইশ করা খুব টাফ। মানে প্রতিটাই হাই ফ্রিকোয়েন্সি, এখানে লো ফ্রিকোয়েন্সি নাই। হ্যাঁ, তো এই কারণে যেটা করা হয়েছে যে কিন্তু সিগন্যালগুলোকে যখন মাল্টিপ্লেক্সিং করা হয়, এখানে 3টা সিগন্যাল আছে, এই 3টে সিগন্যালকে আমরা মাল্টিপ্লেক্সিং করি ইউজিং দেয়ার তরঙ্গ দৈর্ঘ্য, আমরা বলি না জি স্যার, তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য। রেঞ্জ দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন একটা সিগন্যাল যখন যায়, তখন সবসময় যে ল্যামডা মেনটেন করে তা না, বাট একটা রেঞ্জ মেনটেন করে। ল্যামডা 1 থেকে সে এখানে ল্যামডা 2 হলো, আবার ল্যামডা 1 থেকে ল্যামডা 2 এর মধ্যে যে সিগন্যাল গুলো আছে সেগুলোকে আমরা এক ক্যাটাগরি সিগন্যাল বলি। সে ল্যামডা 1 মনে করেন 3 মিটার, ল্যামডা 2 মনে করেন 5 মিটার। তার মানে 3 থেকে 5 মিটারের যে সিগন্যাল গুলো আছে, বা এমন সিগন্যাল আসলো যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে সেটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেল নাকি? জি স্যার। আবার এমন একটা সিগন্যাল আছে যে সিগন্যালটা 2 মিটার, সেটা কি এই ক্যাটাগরির মধ্যে পড়বে? না স্যার, এটা পড়বে না স্যার, কারণ এটা তো 3 এর বাইরে স্যার। না স্যার। আবার স্যার, এমন এটা তাহলে 3 আর 5 এর মধ্যে যেটা থাকবে সেটাই তো স্যার। হ্যাঁ, এমন একটা সিগন্যাল আছে যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, সেটা কি এর মধ্যে পড়বে? আচ্ছা, না স্যার। না। না স্যার, এটা পড়বে না স্যার। Okay. না স্যার, এটা পড়বে না। তাহলে এইভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ দিয়ে আমরা সিগন্যাল গুলোকে ক্যাটাগরাইজ করতেছি, আলাদা করতেছি। পরে করলাম কি, এই সিগন্যাল গুলোকে একটা মাল্টিপ্লেক্সারে আমরা সিগন্যাল গুলোকে এক করলাম, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ল্যামডা থেকে ল্যামডা 6। 3টা সিগন্যাল আছে, সিগন্যাল 1, সিগন্যাল 2, সিগন্যাল 3। বুঝে গেছে? স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন
ওই প্রান্তে গিয়ে আবার যখন ডিমাল্টিপ্লেক্সিং করব তখন এমন একটা টেকনিক ব্যবহার করব যে যেখান দিয়ে আবার সিগন্যাল গুলোকে তাদের তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করা যায়। আচ্ছা, আপনারা সবাই ফিজিক্স পড়ছেন, এমন একটা ডিভাইসের নাম বলতে পারবেন যে যেটা দিয়ে আমরা লাইট সিগন্যালকে আলাদা করতে পারি? প্রিজম স্যার, প্রিজম দিয়ে আলাদা করে যায়। রিফ্লেক্স করায় স্যার। আপনারা সবাই কম বেশি প্রিজম নিয়ে খেলা করছেন। প্রিজমের মধ্যে যদি সানলাইট যখন আমরা পাস করি প্রিজমের মাধ্যমে সেই প্রিজম, এই সানলাইটটা তখন কয়টা ভাগে ভাগ হয়? 7টা ভাগে। স্যার 6টা স্যার। বেগুনি, 7টা ভাগে ভাগ হয়, বেগুনি, নীল, হ্যাঁ, তারপরে আসমানি, নাকি? জি স্যার। জি স্যার। বেনিয়া সহগুলো স্যার। পাইছি 7টা রং, জি স্যার। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই তো ভাগ করে ফেলছি নাকি? আসলে আমরা যখন ভাগ করি তখন আসলে আমরা তাদের তরঙ্গ দৈর্ঘ্য গুলোকে আলাদা করে ফেলি, সিগন্যালকে আলাদা করে ফেলার জন্য সিগন্যাল গুলো আলাদা হয়ে যায়, তাদের ফ্রিকোয়েন্সি আলাদা। হ্যাঁ, লাইট কালারের ফ্রিকোয়েন্সি কম, ডিপ কালারের ফ্রিকোয়েন্সি বেশি। সো এইভাবে কিন্তু হ্যাঁ, সানলাইটের মধ্যে থেকে আমরা ফ্রিকোয়েন্সি আলাদা করে আমরা লাইট গুলোকে আলাদা করে ফেলি। কিসের মাধ্যমে পাঠাইলাম? প্রিজমের মাধ্যমে। আবার উল্টো কাজটাও করা যায়, কিন্তু এই পাশ থেকে যদি আমি পাঠাই সিগন্যাল, তাহলে সেগুলোকে এক করে আবার একমুখীও পাঠাতে পারি না? প্রিজম তো দুটোই পারে। জি স্যার। এই অ্যাপ্রোচটা ফলো করে WDM is an analog multiplexing technique to combine optical signals বা লাইট সিগন্যালস। 3 ধরনের সিগন্যাল এখানে একসাথে করা হলো, আবার কম্বাইন করা হলো, আবার এগুলোকে ডিমাল্টিপ্লেক্সার থেকে ভাগ করা হলো। Very narrow bands of light from different sources are combined to make a wider band of light. Prism bends a beam of light based on the angle of incidence and the frequency. সিগন্যাল আরেকটা জিনিস হচ্ছে প্রিজমের উপরে কিভাবে সিগন্যাল গুলো ফেলবো সেটা অ্যাঙ্গেলের উপর বেস করে, কিন্তু আপনারা দেখবেন প্রিজম নিয়ে যখন নাড়াচাড়া করছেন সূর্যের আলোতে ধরলেই হইতো না, একটু অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে হইতো, তাহলে আমরা 7টা রং আলাদাভাবে দেখতে পারতাম, ঠিক না? একইভাবে মাল্টিপ্লেক্সারে এবং ডিমাল্টিপ্লেক্সারে প্রিজমকে এমন ভাবে সেট করা হয় যাতে ডিফারেন্ট তরঙ্গ দৈর্ঘ্য বা ডিফারেন্ট ওয়েভলেন্থ আকারে সিগন্যাল গুলো পতিত হয় প্রিজমে, আবার একসাথে হয়, আবার ভাগ করার সময় এমন অ্যাঙ্গেলে ফেলানো হয় যাতে সিগন্যাল গুলো আলাদা হয়ে যায়। এই যে এখানে একটা লিংকের মধ্যে দিয়ে 3টা সিগন্যাল পাঠালাম, এই কনসেপ্টটাই হচ্ছে কি টেকনিক? তাহলে মাল্টিপ্লেক্সিং, নাকি? এটা তো একটা মাল্টিপ্লেক্সিং ফর শিওর। জি স্যার মাল্টিপ্লেক্সিং। এটা মাল্টিপ্লেক্সিং, সেটাই হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আবার হ্যাঁ, সিগন্যাল গুলোকে যখন আবার আলাদা করে ফেললাম এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। সিগন্যাল গুলোকে একসাথে করলাম আবার আলাদা করলাম, এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং। বোঝা গেছে কি? জি স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে WDM টেকনিক। লাস্ট আবারও বলি, আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা তো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের জন্য, আর এটা হচ্ছে লাইট সিগন্যালের জন্য বা অপটিক্যাল সিগন্যালের জন্য। দুইটাই কি অ্যানালগ সিগন্যাল না? জি স্যার দুইটাই অ্যানালগ। জি স্যার দুইটাই অ্যানালগ সিগন্যাল। জি স্যার দুইটাই কন্টিনিউয়াস না? দুইটাই কন্টিনিউয়াস স্যার। কিন্তু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে 0 আর 1 স্যার। 0 1 সিগন্যাল পাঠানো হয় এই মাল্টিপ্লেক্সিং দিয়ে। হ্যাঁ, এবং সেই জন্য এই মাল্টিপ্লেক্সিংটাকে কি মাল্টিপ্লেক্সিং বলা হয়?
ডিজিটাল মাল্টিপ্লেক্সিং ডিজিটাল স্যার, ডিজিটাল ইন শর্ট হচ্ছে এটা টিডিএম মাল্টিপ্লেক্সিং। TDM। Time division multiplexing is a digital process that can be applied when the data rate capacity of the transmission medium is greater than the data rate required by the sending and receiving device. এখন একটা এটা কখন হয়, আমরা আগে কি করছি, সরি, একটা চ্যানেল নিলাম, একটা লিংক নিলাম, এই লিংকটা 12 কিলোহার্টজ ব্যান্ডউইথ, আমরা এটাকে কি করছি, 3টা ভাগে ভাগ করছি নাকি? জি স্যার 3টা ভাগে ভাগ করছি। জি স্যার, 3টা ভাগে ভাগ করলাম। ভাগ করে এটা চ্যানেল 1, এটা চ্যানেল 2, এটা চ্যানেল 3, ঠিক না? জি স্যার। জি স্যার। এটা কত থেকে শুরু হয়েছে ব্যান্ডউইথ স্পেকট্রামটা? 20 কিলোহার্টজ থেকে 32 স্যার। 32 কিলোহার্টজ। আচ্ছা, এখানে প্রতিটা ইউজার রিকোয়ারমেন্ট কতটুকু ছিল? 4 স্যার 4। ওকে, এখন যদি এরকম হয়, এখন তো আগে তো অ্যানালগ ফোনে কথা বলতাম, এখন তো ডিজিটাল ফোনে কথা বলি, বাট এখন আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। আমার ব্যান্ড আছে 20 কিলোহার্টজ থেকে 32 কিলোহার্টজ, তারটা চেঞ্জ করি না আমি, তারটা ওইটাই আছে, কিন্তু এখন ডিজিটাল ফোন চলে আসছে, তো আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। আমার এখন 4 কিলোহার্টজ হয় না, আমার 12 কিলোহার্টজ লাগে, আমার 12 12 কিলোহার্টজ লাগবে। পুরোটাই লাগে। হ্যাঁ, তাহলে আগে তো ছিল 3 জন ইউজার, তাহলে এখন এটা আমি কয়জন? একজন স্যার, একজন স্যার। এখন পুরোটা একজনকে দিতে হবে। জি স্যার। তো এটা তো প্রবলেম। তাহলে বাকি কাকে দিব? স্যার কাকে দিব? স্যার যে টাকা বেশি দিবে তাকে দেব। টাকা সবাই সমান দিচ্ছে, স্যার তাহলে তো বুঝিন, তাহলে স্যার জানি না কাকে দিব তাহলে? এই কারণে বলা হয়েছে যে ইট ইজ এ ডিজিটাল প্রসেস দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড হোয়েন ডেটা রেট ক্যাপাসিটি অফ দ্য ট্রান্সমিশন মিডিয়াম ইজ গ্রেটার দেন দ্য ডেটা রেট রিকোয়ার্ড বাই দ্য সেন্ডিং এন্ড রিসিভিং ডিভাইস। প্রথমত হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ডেটা রেট ক্যাপাসিটিটা বাড়ায় নিতে হবে। এটা 32, এটা 12 কিলোহার্টজ, ফাইন। এটাকে এখন আমরা কি করব, নির্দিষ্ট একটা টাইম স্লটের জন্য, এটা টাইম স্লট পুরোটাই ব্যবহার করো, 12 কিলোহার্টজ ব্যবহার করো। কে করবে? ইউজার 1। পরেরটা কে করবে? টাইম স্লট ইউজার 2, টাইম তারপর স্লট 1, ইউজার 3, 2, ইউজার 2, জি স্যার, টাইম স্লট 3, ইউজার 3, ইউজার 3, টাইম স্লট 4, ইউজার আবার 4। ইউজার 4 না, ইউজার 1, তিনজন ইউজারই আছে। স্যার তাহলে ইউজার 1 টাইম স্যার। স্লট 5, ইউজার 2, টাইম স্লট 6, ইউজার 3, আবার টাইম স্লট 7, ইউজার 1 ওয়ান স্যার, 1 স্যার, টাইম স্লট 8, ইউজার 2, এইভাবে চলতে থাকবে। জি স্যার। এখানে কি লাভ হলো বলেন তো? একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরো ব্যান্ডউইথটা ব্যবহার করতে পারলো না আমার ইউজার। জি স্যার পারলো স্যার। 12 কিলো আর তার যে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, হ্যাঁ 12 কিলো আর পুরোটা ব্যান্ডউইথ ব্যবহার করতে পারলো না। জি স্যার পারলো স্যার। কিন্তু স্যার একটা টাইমে যদি আপনি স্লট করে দেন, তাহলে আর বাদ বাকি যে টাইম গুলো ওগুলো কি তারা ইউজ করতে পারবে না, নাকি স্যার এটা করে রাখতে পারবে, জমায় রাখতে পারবে স্যার ডাটাটা? এটা তো টাইমের সাপেক্ষে, এটা তো টাইমের সাপেক্ষে। মনে করেন আপনি বলে দিলেন এখন বাজে 3টা বেজে 10 মিনিট 0 সেকেন্ড, জি স্যার। একটা স্লট 10 সেকেন্ডের স্লট দিলেন। 3টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড, 3টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড, মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এইভাবে স্লট গুলো করলেন। এখন জি স্যার। এইটা কাকে দিলেন? এটা ইউজার 1, এটা ইউজার 2, এটা ইউজার ইউজার 3। 3, সবাই কত করে স্লট পাচ্ছে?
স্যার 10 সেকেন্ড করে স্যার 10 সেকেন্ড করে। আবার এরপরে আবার 3টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড, এই রেঞ্জটা কে পাবে? 1 স্যার 1 পাবে। বোঝা গেছে? এখন 10 সেকেন্ড ধরে তারা পুরো ব্যান্ডউইথটা ইউজ করতে পারবে, এটাই জি, হচ্ছে স্যার। টিডিএম টেকনিক। হ্যাঁ আর এইগুলোকে কি বলতেছি, এই টাইমগুলোকে কি বলতেছি? স্লট বলতেছি, স্লট, টাইম স্লট। জি স্যার টাইম স্লট বোঝা গেছে কনসেপ্টটা? জি স্যার তাহলে এখন ডেফিনিশনটা দেখেন, TDM is a digital multiplexing technique for combining several low rate channels into high rate one. তাহলে এইভাবে করে সবগুলোকে যখন কম্বাইন করবো একটা হাই রেট সিগন্যাল চ্যানেল পাবো। এবং কনসেপ্ট একটু দেখাই, এখানে কয়জন ইউজার আছে? 4 জন স্যার কম্পিউটার ইউজার হচ্ছে কম্পিউটার। 4 জন স্যার 4 জন Digital process that allows several connection to share the high bandwidth of a link, but time is shared. এখানে কি ব্যান্ডউইথ তো পুরাটাই পাচ্ছে নাকি? জি স্যার ব্যান্ডউইথ পুরোটাই পাচ্ছে স্যার, টাইম শেয়ার করতেছে টাইম ইজ শেয়ার, মানে ব্যান্ডউইথ পুরোটা নিচ্ছি কিন্তু পুরো টাইমের জন্য না, কন্টিনিউয়াস টাইমের জন্য না। কন্টিনিউয়াস টাইমের জন্য যদি আমি পুরোটা নেই, মনে করেন 1 নাম্বার দুজন ইউজার, পাবে না তাহলে স্যার, আর দুজন পাবে না। আমি এই পুরো টাইমের জন্য যদি 1 নাম্বার ইউজারের জন্য নেই তাহলে হবে না স্যার না স্যার। তাহলে এই টাইম টিডিএম টেকনিকটা বোঝা গেছে কি? জি স্যার আচ্ছা, টিডিএম টেকনিক দুই রকম, একটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম আর একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। সিনক্রোনাস টিডিএম এন্ড স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। স্যার এই ফিগারটা সিনক্রোনাস কি স্যার? বুঝি নাই? ফিগারটা কি সিনক্রোনাস? ঠিক আছে, এটা কি সিনক্রোনাস স্যার? এইটা সিনক্রোনাস, জি স্যার। সিনক্রোনাস আমি আসতেছি, পরেও ছবি আছে। ইট ইজ এ সিনক্রোনাস। এখানে মাল্টিপ্লেক্সার, এই ছবিটা, এই 3 কোণা ছবি দেখলে বুঝবেন এটা মাল্টিপ্লেক্সার। হ্যাঁ, আচ্ছা। আর ইউজার কয়টা আছে? এ, বি এন্ড সি। হ্যাঁ, এই যে 3টা স্যার এর কাছে কয়টা ডেটা আছে? A1, A2, হ্যাঁ, 2 তিনটা 3 স্যার। 3টা স্যার ভাই এমন একটু আছে। B এর কাছে, 3টা স্যার তিনটা স্যার, C এর কাছে। আচ্ছা, তিনটা। 3টা স্যার আমি কি করলাম, সিনক্রোনাস টিডিএম এ কি করা হচ্ছে দেখেন, প্রথম ফ্রেম 1, ফ্রেম 1 এ 3 জনের ডাটা নিলাম, A1, B2 B1 এটা নিয়ে ফেললাম, C1 এটা নিয়ে ফেললাম, এটা নিয়ে ফেললাম। তাহলে কি হলো আমার? স্যার ফ্রেম 1 এ 3 জন গেল স্যার। হ্যাঁ, ফ্রেম 1। এখন each frame is 3 time slots, each time slot duration is T/3। 3 সেকেন্ড আচ্ছা, আমি যদিও 10 সেকেন্ডের উদাহরণ দিচ্ছি, বাট 10 সেকেন্ড আরো কম সময় হয়, বাট এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, বা T/3। এখন ইন সিনক্রোনাস টিডিএম the data rate of the link is n time faster and the unit duration is n time shorter। মানে n time faster মানে কি হচ্ছে, n সংখ্যক ইউজারের ডেটা আপনি একটা লিংকে পাঠাতে পারতেছেন না? জি স্যার আচ্ছা, আর the unit duration, প্রতিটা ইউজারের জন্য কতটুকু করে টাইম স্লট দিতে পারতেছেন? স্যার T/3 T/3। so that is why it is n time shorter, n time faster and n time short। এইভাবে ফ্রেম 1 এর পর কোন ফ্রেম পাঠাবো? ফ্রেম 2 স্যার ফ্রেম 2 এরপর ফ্রেম 3 আচ্ছা, তাহলে আমাদের n টাইম ফাস্টার করে আমরা এইভাবে সবগুলো পাঠাবো। এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস টিডিএম। এখন ফিগার 6.13 এটাতে বলা হচ্ছে the data rate of each input connection is 1 kbps if 1 bit at a time is multiplexed a unit of 1 bit. What is the duration of each input slot and each output slot and each frame? Input slot, output slot আর ফ্রেমের ডিউরেশন বের করতে বলছে। তো দেখেন যে ডেটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 1 kbps। প্রতিটা লাইনে আমি কি পরিমাণ ডেটা আসতেছে? 1 1 kbps স্যার kbps রেটে, 1 kbps 1 kbps kbps।
তাহলে 1 kbps মানে কত? 1000 বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। ঠিক না? জি স্যার। আচ্ছা, the data rate is considered 1 kbps. This means that the data bit duration is, প্রতিটা বিটের জন্য আমি পাঠাই 1000 বিট পার সেকেন্ড। 1 সেকেন্ডে নাকি? জি স্যার। তাহলে 1 বিট পাঠাতে কত হয়? স্যার তাহলে 0.001। এই যে 1 মিলি সেকেন্ড। জি স্যার 0.001। তাহলে এখানে কি বলছে? হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট এন্ড আউটপুট স্লট এন্ড ফ্রেম। তাহলে একটা বিট পাঠাতে কতটুকু সময় লাগে? একটা বিট পাঠাতে 1 মিলি সেকেন্ড। এখন আসি, the duration of each output time slot is 1/3 of the input time slot. This means that the duration of the output time slot is 1/3 millisecond. আমি একটা ভুল করছি। The data rate of each input connection is 1 kbps. না ঠিক আছে, প্রতিটা স্লটে তাহলে প্রতি 1 মিলি সেকেন্ডে কয় বিট আসতেছে? 1 বিট। এটাতেও 1 বিট স্যার। 1 বিট। পরেরটাও 1 বিট স্যার। 1 বিট। আচ্ছা, এখন যদি প্রতিটা থেকে 1 বিট করে প্রতি 1 মিলি সেকেন্ডে আসে, জি স্যার। the duration of each output time slot is 1/3 of the input time slot. তার মানে this means the duration of output line slot is 1/3 millisecond. কারণ প্রতিটা থেকে 3টা আসলেই প্রতি মিলি সেকেন্ড আমি ইনফ্যাক্ট 3টাকেই তো জায়গা দিচ্ছি নাকি? জি স্যার 3টাকেই জায়গা দিচ্ছি স্যার। 1/3 মিলিসেকেন্ড। এখন আসি each frame carries the 3 input time slot. So the duration of a frame is 3 into 1/3 millisecond, 1 millisecond. এখন আপনি বলতে পারেন স্যার আমি তো 1 মিলিসেকেন্ডে তো আমি, এটা যদি 1 মিলিসেকেন্ড হয় তাহলে 1 মিলিসেকেন্ডে ঠিকই আছে, প্রতিটার জন্য কত হলো? 1/3 মিলিসেকেন্ড প্রতিটার জন্য বরাদ্দ। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে কি? জি স্যার। প্রতিটার জন্য 1/3 মিলিসেকেন্ড বরাদ্দ। আর তাহলে এই 3টা যখন শেষ হলো প্রত্যেকের কয় বিট করে ডেটা গেল বলেন তো? 3টা মানে কত? 3 বিট করে গেল স্যার। মোট টাইম কতটুকু গেল? 3 মিলিসেকেন্ড। 3 আর মিলিসেকেন্ড। প্রত্যেকের ডাটা গেল কয় বিট করে? স্যার 3 বিট করে স্যার। প্রত্যেকের ডাটা গেল কিন্তু প্রত্যেকের 3 বিট করে ডেটা গেল, ঠিক কি না? জি স্যার। সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, আজকে আমি সিনক্রোনাস টিডিএম পর্যন্তই রাখবো, স্ট্যাটিস্টিক্যাল টিডিএমটা আমি নেক্সট দিন দেখাবো। বাট সিনক্রোনাস টিডিএম এর 3টা রকম আছে, 3টা ভ্যারিয়েশন আছে। মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, মাল্টিপল স্লট অ্যালোকেশন এন্ড পালস স্টাফিং। এই অ্যাপ্রোচ গুলো নিয়ে আমি আগামী সপ্তাহে কথা বলবো। সো সেই পর্যন্ত আজকে জাস্ট আপনাদেরকে আমি সিনক্রোনাস টিডিএম এর ধারণাটা দিয়ে শুরু করলাম, আর আমি এফটিএম এবং ডাব্লিউডিএম পুরোটাই শেষ করলাম। আগামী সপ্তাহে আশা করি আমি সিনক্রোনাস টিডিএম শেষ করে স্প্রেড স্পেকট্রাম টেকনিকটাও শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর আজকের মধ্যে আপনারা সবাই ইনশাল্লাহ ইয়েটা পেয়ে যাবেন, কি বলে, সব লেকচার ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন। একটু আবারও দেখাই দিচ্ছি, এই লিঙ্কটা ব্যবহার করে সবাই গুগল ক্লাসরুমে জয়েন করুন। জি স্যার। এই কোডটা ব্যবহার করে সবাই গুগল ক্লাসরুমে জয়েন করবেন। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ আমরা আজকের ক্লাস এখানে শেষ করব।
না ওকে স্যার ঠিক আছে, সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট। লেকচার আসসালামু শিট আলাইকুম গুলা স্যার, কি স্যার এই আসসালামু আলাইকুম স্যার। ক্লাসরুমেই দিবেন? আমি সব গুগল ক্লাসরুমে দিব, সব লেকচার এটাই ভালো হয়। জি স্যার আসসালামু আলাইকুম স্যার।